তুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, এটি কোন পর্যায়ে আছে? শেখ হাসিনার জামানাতে যে একটা অবিস্মরণীয় সম্পর্ক স্থাপিত হয়েছিল ভারতের সঙ্গে, তার ফলে কি হতো, ঢাকার কমলাপুর স্টেশন থেকে সরাসরি ট্রেনে কলকাতা যাওয়া যেত, আবার কলকাতা থেকে সরাসরি ট্রেনে ঢাকা আসা যেত। নদীপথে বুড়িগঙ্গা থেকে, সদরঘাট থেকে বা অন্য কোনো জেটি থেকে সেই যে জাহাজ সোজা কলকাতাতে চলে যেত। তারপর বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে যে ভারতের পর্যটন সুবিধা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্য যা কিছু রয়েছে, সেটি এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছিল, যারা কেবলই মাত্র এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত তারা বলতে পারবেন যে ওই সময়টা কেমন ছিল। আর আমরা যারা বিভিন্ন সময়টিতে ভারতের সমালোচনা করে আসছিলাম, তারা এই ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে, ইজ্জত থাকছে না, আমাদের দেশ সিকিম হয়ে যাচ্ছে, আর শেখ হাসিনা দিল্লির দাসী, এই কথাগুলো কিন্তু আমরা বারবার বলে আসছিলাম। অন্যদিকে এই শেখ হাসিনার কবল থেকে বা আওয়ামী লীগের কবল থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে, আদারওয়াইজ আমরা যে মহান মুক্তিযুদ্ধ করেছি সেই মহান মুক্তিযুদ্ধ ভ্যানিশ হয়ে যাবে, আমরা ভারতের সেবাদাস হয়ে আছি, আগামীতে ভারতের কোনো একটি অঙ্গরাজ্য হয়ে যাব। এই প্রচার এবং প্রোপাগান্ডার সঙ্গে সঙ্গে বাংলাদেশের শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেটি চরম আকার ধারণ করে। এর মধ্যে যে শেখ হাসিনার সাধ্য তেঁতুলের বেশি ছিলেন, তা যেমন সঠিক নয়, আবার ভারত যে আমাদের সঙ্গে ন্যায় বিচার করেছে তাও সঠিক নয়। ভারতের দাদাগিরি ছিল সীমাহীন। ভারতের সঙ্গে বাংলাদেশের চরম একটা সম্পর্ক থাকার পরেও আওয়ামী লীগের সঙ্গে ভারতের একটা মনস্তাত্ত্বিক দূরত্ব ছিল। আওয়ামী লীগ মনে করত, ভারতকে যা দিয়েছি ইহ জন্মে ভারত আর কখনো সেটা পাবে না। অন্যদিকে ভারত যেটা মনে করতো সেটা হলো যে তুমি আমাকে কে দেবে বা তোমরা আমাকে কে দিবে, বরং আমরা না হলে তো তোমরা ক্ষমতায় বসতে পারতে না, তোমাদেরকে ক্ষমতা আনা, তোমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখা, নানা কারণে আমরা যে ঝুঁকি নিয়েছি, সেই ঝুঁকির ফলে আমরা আসলে যা পাওয়ার কথা তার চেয়ে অনেক কম পাচ্ছি। তো এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল সেই 2014 থেকে 2024 পর্যন্ত। তলে তলে অনেকগুলো ক্ষত ছিল, উপরে উপরে অনেকগুলো মহব্বত ছিল, এবং এরই মধ্যে উভয় রাষ্ট্রই, মানে বাংলাদেশ ভারতকে কিছু একটা শিক্ষা দিতে চাচ্ছিল শেখ হাসিনার জমানাতে। তার জন্য বারবার সে আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, চীনের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আবার ভারত বসে থাকেনি, তারা বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল রয়েছে, বিএনপি, জামাত, এমনকি ছোট ছোট যে রাজনৈতিক দল, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, এবং শেখ হাসিনার বিরুদ্ধে তারা যেন ঐক্যবদ্ধ হতে পারে। ভারত সেখানে রীতিমতো বৃহৎ বিনিয়োগ করার জন্য তারা চেষ্টা করেছে। আমি ঠিক 2021 সনের কথা বলি। বাংলাদেশে যেগুলো খুব ছোট ছোট রাজনৈতিক দল, 10-12টি ছোট ছোট রাজনৈতিক দল, যাদের সাকল্যে 20-25 জন করে কর্মী আছে, তো এই সকল যে রাজনৈতিক দল, তাদের অনেকের সঙ্গে সম্পর্ক ভালো, তারা প্রায় সবাই বড় ভাই হিসেবে বা ভাই ব্রাদার হিসেবে মনে করেন, তাদের মনের কথা বলেন। তো অনেকেই এরকম আমার কাছে আসছেন পরামর্শের জন্য, যেরকম সামনে তো একটা নির্বাচন হবে, ইনক্লুসিভ নির্বাচন হবে, আমাকে তো 300 আসনে প্রার্থী দিতে হবে, টাকা কোনো সমস্যা নয়। এখন আপনি বলেন যে এই 300 আসন কোত্থেকে পাবো? ছোট ছোট রাজনৈতিক দল। এবং আমি অবাক হয়ে ভাবলাম যে তারা যে ডায়ালগগুলো দিচ্ছে, কথাবার্তাগুলো বলছে, তো এক দলের সঙ্গে অন্য দলের কথা প্রায় হুবহু। নিঃসন্দেহে তারা অফার পেয়েছে, এবং সেই অফারটা যে তারা রয়ের কাছ থেকে পেয়েছে এতে কোনো সন্দেহ নেই। তো এ থেকে আমি বুঝলাম যে সেই 2021 সনে বা 22 সনের ওই সময়টাতে আমি যে টকশোগুলো করেছি, এই কথাগুলো আমি একাধিকবার বলেছি যে যাদের মুখ থেকে যে কথাগুলো শুনছি সেই কথাগুলো আসলে শোনার কথা নয়। 2 নম্বর হলো আমাদের সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিসের সাবেক কিছু কর্মকর্তা আছেন, তারাও শেখ হাসিনার ব্যাপারে ভীষণ রকম বেপরোয়া হয়ে পড়েছিলেন,
এবং সেখানে আমরা দেখেছিলাম যে মোটামুটি অনেকেই নির্বাচন করার, দল গঠন করার ব্যাপারে তারা ঐক্যবদ্ধ হচ্ছিল এবং এর সঙ্গে আমেরিকার হাত ছিল, ভারতের হাত ছিল এবং শেরাটনে সোনারগাঁয়ের মতো 5 স্টার হোটেলে বিভিন্ন মানুষ, আমি নাম বলব না, যারা আমাদের সমাজে বেশ পরিচিত, কেউ বুদ্ধিজীবী হিসেবে, কেউ সিনেমার নায়ক হিসেবে, কেউ সাংবাদিক হিসেবে, তারা বিশাল বিশাল আয়োজন করেছেন। কেউ বলেছেন তারা হয়তো তৎকালীন ডিজিএফআইয়ের পয়সায় করেছেন, কেউ বলছেন রয়ের পয়সায় করেছেন, কিন্তু এই পুরো প্রক্রিয়াটি আসলে শেখ হাসিনা বিরোধী ছিল এবং এটা ভারতের মদতে হয়েছিল। বেশ কয়েকজন সাংবাদিক, ব্যবসায়ী, তাদের বাসায় নিয়মিত বৈঠক হতো। এমনকি শেখ হাসিনার যে প্রেস সচিব ছিলেন নাইমুল ইসলাম খান, বহু বছর ধরে তার বাসায় কিন্তু নানা রকম বৈঠক হতো। জিল্লুর রহমানের বাসায় বৈঠক হতো, প্রয়াত মেয়র আনিসুল হকের বাসায় বৈঠক হতো, আব্দুল আল মিন্টু সাহেবের বাসায় বৈঠক হতো এবং সেখানে সকল রাজনীতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা একত্রিত হতেন এবং সেখানে যে কথাগুলো হতো সেই কথাগুলো আপনি যদি মেলান অলমোস্ট সেম। তো এই চক্রান্তের মধ্যেই শেখ হাসিনা ক্ষমতা চালিয়ে গেছেন, ভারত তার সাথে সম্পর্ক রক্ষা করেছে, রাজপথে বিএনপি আন্দোলন চালিয়ে গেছে এবং জামাত আন্দোলন চালিয়ে গেছে, কিন্তু কেউ কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। তো সেই কুল কিনারার মধ্যেই হঠাৎ করে অলান্নে ছাড়েন বারুদের মতো এই যেটাকে বলা হয় কোটা বিরোধী আন্দোলন, এটি ছড়িয়ে পড়ে। আন্দোলনের মাঠ উত্তপ্ত হয়েছিল এবং সেখানে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, পট পরিবর্তনের প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠন, তারপর তার উপদেষ্টা মণ্ডলী গঠন, পরবর্তীতে তার অনেকগুলো সিদ্ধান্ত, আমাদের দেশ অশান্ত হয়ে যাওয়া এবং বাইরে থেকে বিভিন্ন ইউটিউবার যারা আছে তাদের উস্কানিতে একের পর এক মবে সারা দেশ উত্তাল হয়ে 18 মাসে মোটামুটি বাংলাদেশকে একটা মাচ্ছান্নয় অবস্থা করে ফেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ফলে আমেরিকা এবং ভারত তারা যে পরিকল্পনা করেছিল, যে মাস্টার প্ল্যান করেছিল এবং শেখ হাসিনাকে যেভাবে একটা শিক্ষা দিতে চেয়েছিল, এটি তাদের জন্য বুমেরাং হয়ে যায়। এখন যে কথাটি আপনারা সবাই জানেন যে জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে সেই ইলেকশনের অনেক আগের থেকেই দিল্লি একটা ভালো সম্পর্ক স্থাপন করতে চেয়েছে এবং সেই সম্পর্কটি এতটা মানে যাকে বলা হয় দৃঢ়তার সাথে তারা করতে চেয়েছে যে বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে অর্থাৎ জানাজাতে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি উপস্থিত হয়েছিলেন এবং এস জয়শঙ্কর এই মুহূর্তে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, দুজন ব্যক্তি জনাব নরেন্দ্র মোদীর কাছে খুবই গুরুত্বপূর্ণ, একজন এস জয়শঙ্কর আর একজন হলেন অজিত দোভাল। তো ডক্টর মোহাম্মদ ইউনূস জয়শঙ্কর এবং অজিত দোভালের সঙ্গে বৈঠক করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছেন। এমনকি তিনি যখন বাংলাদেশে এসেছেন, সংসদ ভবনে যখন জয়শঙ্কর বসেছিলেন তারেক রহমান সাহেবের সঙ্গে, তখন খলিলুর রহমান যিনি পররাষ্ট্র উপদেষ্টা এখন আছেন এবং ওই সময়টাতে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তার সঙ্গে অজিত দোভালের একটা সম্পর্ক ছিল এবং এখনও আছে। তো তিনি প্রাণান্ত চেষ্টা করেছিলেন যে সংসদ ভবনে অ্যাটলিস্ট তাদের মধ্যে একটি হ্যান্ডশেক হোক, করমর্দন হোক, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। তখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, কিন্তু সেটি জয়শঙ্কর করেননি। ইউনূসের প্রতি তাদের যে ঘৃণা, ভারতের যে ঘৃণা এমন একটা পর্যায়ে চলে গেছে, সেই ঘৃণা এখন রীতিমতো প্রতিহিংসায় পরিণত হয়েছে। ভারত যদি জীবিত থাকে, নরেন্দ্র মোদী জীবিত থাকে, অজিত দোভাল জীবিত থাকে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাকি জীবন, এটা জমানায় তারেক মানে যদি থাকে বা অন্য যে কোনো জমানা আসে, যেভাবে হোক না কেন ইউনূসকে ভারত স্বস্তিতে থাকতে দেবে না, আমেরিকা কোনো অবস্থাতে তাকে রাখবে না। ঘৃণাটা ওই পর্যায়ে গিয়েছিল। এই ঘৃণাটা কেন হলো? এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা এনসিপিকে বা সমন্বয়কদেরকে বা শেখ হাসিনাকে হটানোর ক্ষেত্রে এদেরকে নতুন ক্ষমতায় আনতে ভারত এবং আমেরিকার যে মাস্টার প্ল্যান ছিল, প্রায় সবগুলো মাস্টার প্ল্যান একের পর এক বুমেরাং হয়ে পড়েছে এবং এই বুমেরাং হওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অদক্ষতা, অযোগ্যতা এবং তার ব্যক্তিত্বহীনতা, মেরুদণ্ডহীনতা এবং তার যারা উপদেষ্টা ছিলেন তাদের কুপমণ্ডকতা একসাথে কাজ করেছে।
ফলে ধরুন আপনার ক্ষেত্রে চিন্তা করুন যে আপনি খুব আশা করে কাউকে ঘরে স্থান দিয়েছেন, তারপরে শোয়ার জায়গা দিয়েছেন, রাতে খুব পোলাও কুরমা খেতে দিয়েছেন। সকালবেলা গিয়ে দেখলেন যে বেচারা পায়খানা করে, পেশাব করে, পেট খারাপ করে আপনার পুরো রুম মানে খাট-ঠাট সব নষ্ট করে ফেলেছে। আপনার মেজাজটা কেমন লাগবে যদি আপনি মহামানব না হন? ওই লোক যদি ওখানে বসা থাকে, আপনার কি মনে হবে? তাকে কি আপনার চুমা দিতে ইচ্ছে করবে? বা ঠিক আছে ভদ্রলোক পায়খানা করেছে, আপনি নিজ হাতে একটু পরিষ্কার করে দেন, না চড়াই ওর ৩২ টা দাঁত খুলে দিতে ইচ্ছা করবে। তো ঐরকম যারা বিদেশি শক্তি, পিছন থেকে যারা ইনভেস্ট করেছে, ধরেন আমেরিকা ইনভেস্ট করেছে। অন্যান্য